আমি সৌমেন গোস্বামী বাঁকুড়া খ্রিস্টান কলেজের অধ্যাপক, সংস্কৃত বিভাগ। আজকে তোমাদের সংস্কৃত সাহিত্যে গল্প সাহিত্যের উদ্ভব এবং গল্প সাহিত্য কিভাবে আমাদের সমাজ জীবনে সঙ্গে মিশে আছে সেই সম্পর্কে আমি তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমরা জানো যে এই যে গল্প শোনা এবং গল্প বলা, এটা মানুষের সহজাত বা চিরন্তন প্রবৃত্তি। এই সহজাত এবং চিরন্তন প্রবৃত্তি হতেই সংস্কৃত গল্প সাহিত্যের উদ্ভব। আমরা দেখি যে একই গল্প আমরা বিভিন্ন যুগে শুনে এসেছি। যেমন ধরো উর্বশী পুরুরবা সংবাদ, এটা আমরা ঋগ্বেদে শুনেছি, পুরাণে শুনেছি এবং কালিদাসের নাটকেও শুনেছি। বিভিন্ন এক একজন কথক এক একজন ভাবে এই গল্পগুলো আলোচনা করেছে। যে ব্যক্তি যত চমৎকার ভাবে গল্পের বিষয়বস্তু আমাদের সামনে উপস্থাপিত করেন তার গল্পই শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। গল্প সাহিত্য, সংস্কৃত গল্প সাহিত্যের উদ্ভবের পিছনে কিন্তু তিনটে কারণ মূলত কাজ করছে। একটা হচ্ছেন অবসর যাপন, নিছক চিত্ত বিনোদন এবং সুকুমারমতি রাজকুমারগণকে অর্থশাস্ত্র এবং নীতি শিক্ষা দান। সংস্কৃত গল্প সাহিত্যকে আমরা দুই ভাগে ভাগ করি, সেটা হচ্ছে টেলস এবং ফ্যাবেলস। টেলস হচ্ছে মনুষ্য চরিত্র, ফ্যাবেলস হচ্ছে পশু পাখির চরিত্র। এই ফ্যাবেলস গুলোর মধ্যেও কিন্তু টেলস চরিত্র আছে, আবার টেলসের মধ্যেও কিন্তু ফ্যাবেলস চরিত্র আছে। মানে যদি আমরা দেখি যে একটা পাই চার্টের মাধ্যমে, যে আমরা যদি দেখি যে একটা গল্পে হয়তো 100% মধ্যে 90% টেলসের গল্প আসে, সেটাকে আমরা ফ্যাবেলস 10 পশু পাখির চরিত্র হচ্ছে 10% আছে, সেটাকে আমরা কিন্তু টেলসের মধ্যেই ধরবো। যাই হোক, এখন সংস্কৃত গল্প সাহিত্যের যে এই যে ক্রমবিকাশের ধারা, সেই ক্রমবিকাশের ধারাকে মানে বহন করেছিল যেমন পঞ্চতন্ত্র। এই পঞ্চতন্ত্রের রচয়িতাকে, পঞ্চতন্ত্র হচ্ছে বিষ্ণু শর্মা রচিত। মহিলা রৌপ্যনগরের যে রাজা অমর শক্তির জড়ধি পুত্রগণকে অর্থশাস্ত্রে এবং নীতিশাস্ত্রে সুপণ্ডিত করে তোলার জন্য বিষ্ণু শর্মা এই পঞ্চতন্ত্র গল্পটা রচনা করেছিলেন। কেন পঞ্চতন্ত্রের নামকরণ? না, এই গ্রন্থে কিন্তু 5টা তন্ত্র আছে: মিত্রলাভ, মিত্রভেদ, কাকলকীয়, লব্ধপ্রনাশ এবং অপরীক্ষিত কারক। এই কাকলকীয় এবং লব্ধপ্রনাশ কারক, এই যে মিত্রলাভ মানে বন্ধুত্ব প্রাপ্তি, এখানে মোট টোটাল হচ্ছে 22টা গল্প আছে। গল্পের বিষয়বস্তু কি? দমনক এবং করটক, দুই শৃগাল এবং পিঙ্গলক নামে এক সিংহ এবং সঞ্জীবক নামে এক ষাঁড়ের বন্ধুত্ব। কিভাবে তাদের বন্ধুত্ব হলো, সেই বন্ধুত্ব কিভাবে তাদের মানে নষ্ট হয়ে গেল, সমস্ত কিন্তু এইখানে বর্ণনা আছে। এই যে এই পশু পাখিদের মধ্য দিয়ে মনুষ্য চরিত্রকে উদ্ভাবন করা আর মনুষ্য চরিত্রের মাধ্যমে দিয়ে পশু চরিত্রগুলিকে বর্ণনা করা, এইটা হচ্ছে পঞ্চতন্ত্রের দাগ। মানে কাঁচা মাটির পাত্রে যা দাগ যেমন চিরস্থায়ী হয়, তেমনি এই যে ছোট ছোট বাচ্চা ছেলেদের শিক্ষাদানের ক্ষেত্রে যদি আমরা গল্পের মাধ্যমে তাদেরকে নীতি শিক্ষা দিতে পারি, তাহলে এই নীতি শিক্ষা তাদের সারা জীবন কিন্তু থেকে যায়। তারা সত্য পথ থেকে তারা ভ্রষ্ট হয় না। তারা সমাজ জীবনে তাদের যে কাজ, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ, সেটা তারা ভালোভাবে করে যেতে পারে। এই মিত্রলাভের পর আছে মিত্রভেদ। এখানেও তোমার 6টা গল্প আছে মোট। এখানেও তোমার মিত্রভেদে বন্ধুত্ব মানে বিচ্ছেদের কথা বলা হয়েছে। কাকলকীয় এবং লব্ধপ্রনাশ, কাকলকীয় এবং সন্ধিবিগ্রহ একটা আছে। মিত্রলাভ, মিত্রভেদ, কাকলকীয়, লব্ধপ্রনাশ এবং অপরীক্ষিত কারক। এইভাবে কিন্তু পঞ্চতন্ত্রের মানে
রাজকুমারগণকে নীতিশাস্ত্রে এবং অর্থশাস্ত্রে শিক্ষা দেওয়া হয়েছে। অর্থাৎ লেখকের বর্ণনার গুণে যে মানবেতর পশু পাখির আচার আচরণের মধ্য দিয়ে মানব জগতের যে বিভিন্ন দিক উদ্ঘাটিত হয়েছে সেটা আমরা পঞ্চতন্ত্রে দেখতে পাই। পঞ্চতন্ত্রের পর যে গল্প গ্রন্থটি আছে সেটি হচ্ছে নারায়ণের হিতোপদেশ। আমরা অনেকেই জানি বা অনেকেই বলে থাকি যে নারায়ণ শর্মা, কিন্তু নারায়ণ শর্মা নয়, ইনি হচ্ছেন নারায়ণ। ইনি বঙ্গদেশের লোক ছিলেন এবং ধবলচন্দ্রের সভাকবি ছিলেন। তার গ্রন্থটি কিন্তু বঙ্গদেশেই রচিত এবং বঙ্গদেশেই সর্বাধিক জনপ্রিয়। ওই মানে তোমার এর 4টে খণ্ড আছে হিতোপদেশের। হিতোপদেশের 4টে খণ্ড: মিত্রলাভ, সুহিত ভেদ, বিগ্রহ এবং সন্ধি। মোট 43টা গল্প, তার মধ্যে কিন্তু 25টা গল্প পঞ্চতন্ত্র থেকে নেওয়া হয়েছে। অনেকে বলে পঞ্চতন্ত্রের সঙ্গে হিতোপদেশের বহুল মিল আছে, বলে নয়, এই মিল আমরা কিন্তু দেখতে পাই প্রদীপে। হিতোপদেশের গল্পগুলো কিন্তু বালক বালিকার কল্পনা রাজ্যে মায়ার আবেশ সৃষ্টি করে। এমন অনেক পশু পাখির গল্প আছে যেগুলো আমরা পড়ে আমাদের যেমন মনোরঞ্জন হয় এবং আমরা অনেক নীতি শিক্ষা পাই, যেগুলো আমরা বাস্তব জীবনে আমরা প্রয়োগ করতে পারি। হিতোপদেশের গ্রন্থটি রচনাকাল 1373 খ্রিস্টাব্দ। এরপরে যে গ্রন্থটি আছে সেটি হচ্ছেন তোমার সিংহাসন দাত্রিংসিকা বা বিক্রমাঙ্কচরিত বা 32 সিংহাসন। রাজা বিক্রমাদিত্য ইন্দ্রের কাছ থেকে একটি সিংহাসন উপহার পান। সেই সিংহাসনটি কালক্রমে ভূগর্ভে পতিত হয়ে যায়। ধারাবংশের রাজা ভোজ সেই সিংহাসনটি উদ্ধার করে যখন তার উপর বসতে যান, তখন সিংহাসনের গায়ে যে 32টি পুত্তলিকা বা পুতুল ছিল সেগুলি জীবন্ত হয়ে ওঠে। প্রত্যেকে তারা বিক্রমাদিত্যকে একটি করে গল্প বলে প্রস্থান করে। এই হচ্ছে 32 সিংহাসন। এরপরে যে গল্পগ্রন্থ আছে সেটা হচ্ছে শুক সপ্ততি কথা। দেবদাস নামক এক ব্যক্তির এক শুক পাখি ছিল। সেই শুক পাখিটি ছিল কিভাবে প্রভু পত্নীর চারিত্রিক পবিত্রতা রক্ষা করেছিল সেটা আমরা এই গল্পগ্রন্থে দেখতে পাই। দেবদাসের স্ত্রী ছিল পরমা সুন্দরী। তার স্ত্রীকে অপহরণ করার উদ্দেশ্যে রাজা দেবদাসকে কোনো কাজের অছিলায় দূর দেশে প্রেরণ করেন। দেবদাস শুক পক্ষীর উপর ভার দিয়ে বিদেশে গমন করেন। প্রতি রাত্রে দেবদাসের পত্নী গৃহত্যাগ করতে উদ্যত হলে শুক পাখি একটি করে গল্প বলে গল্পের আকর্ষণে তার গৃহত্যাগ করা হয়নি। এইভাবে 70টি রাত্রি অতিবাহিত হয়। দেবদাস গৃহে প্রত্যাবর্তন করেন এবং প্রভু পত্নীর চারিত্রিক পবিত্রতা রক্ষা পায়। এই হচ্ছে শুক সপ্ততি কথা। এছাড়াও কিন্তু সংস্কৃত সাহিত্যে অনেক গল্পগ্রন্থ আছে, যেমন হচ্ছে গুণাঢ্যের বৃহৎ কথা, সোমদেবের কথা সরিৎসাগর। হ্যাঁ, গুণাঢ্যের বৃহৎ কথাকে অবলম্বন করে আবার পরবর্তীকালে 3খানি গ্রন্থ রচিত হয়েছে। বুদ্ধ স্বামীর বৃহৎ কথা শ্লোক সংগ্রহ, হেমেন্দ্রের বৃহৎ কথা মঞ্জরি আর সোমদেবের কথা সরিৎসাগর। তাছাড়া আছেন বিদ্যাপতির পুরুষ পরীক্ষা, মেরুতুঙ্গের প্রবন্ধ চিন্তামণি প্রভৃতি অনেক গল্পগ্রন্থ, যে গল্পগ্রন্থগুলি সংস্কৃত সাহিত্যের পুষ্টি সাধনে সাহায্য করেছে সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ধন্যবাদ।